মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদির এই বৈঠককে ইতিবাচক দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভূ রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করেন, চীন সফরের পর মোদির সঙ্গে বৈঠকের মাধ্যমে, কারণ এই দেশের জন্য, দেশের দুর্দিনে কিন্তু আমরাই প্রতিবাদ করেছি, দেশের ভালোর জন্য আমরা কাজ করেছি। অতএব আমাদের কথাকে মূল্যায়ন করতে হবে, তা না হলে দেশ এগিয়ে যাবে না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূস সরকার কেন সাক্ষাৎ করলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখে না। রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনূস যেই মানের বিশ্ব নেতা, সেই মানে পৌঁছাতে মোদিকে 100 বার জন্ম নিতে হবে। তখন রিপাবলিক বাংলার ময়ূখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল। শুধু রিপাবলিক বাংলা না, আজকে মোদি এবং ডক্টর ইউনূসের মিটিং হলো, ভারতের গণমাধ্যমগুলো মুখে কুলুপ দিয়ে রাখছে, কিছু বলতে পারছে না। আসলে কি আলোচনা হয়েছে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের গণমাধ্যম কি লিখবে? বছরের পরে বছর বাংলাদেশের নাগরিকদের কিভাবে হত্যা করা হয়েছে, এই কথাটি ভারতের গণমাধ্যমগুলো কি লিখতে পারবে? আমি জিজ্ঞাসা করছি। নিরীহ মানুষকে হত্যা করেছে, 27 জন শিশু বিএসএফ হত্যা করেছে এই আমাদের সীমান্তে। একজন শিশু, সেও কি বিএসএফকে প্রতিহত করতে গিয়েছিল, যে কারণে তাকে হত্যা করতে হলো? বিএসএফ এর কাছে জিজ্ঞাসা, নরেন্দ্র মোদির কাছে জিজ্ঞাসা। এই তথ্যগুলো আমরা বারবার প্রধান উপদেষ্টাকে দিচ্ছিলাম, মেইল করছিলাম, জানাচ্ছিলাম। আমাদের যখন মিটিং হচ্ছিল তখন পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলাম যে আমাদের গত 16 বছরে 1000-এর উপর বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে, যার ডকুমেন্ট হয়েছে মাত্র 600-র মতো, বাকিগুলো আনডকুমেন্টেড। এবং বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে জানাজা নামাজও পড়া হয়নি। তড়িঘড়ি করে শেখ হাসিনার সময়ে পুলিশ আমাদের এই সীমান্তে নিহত নাগরিকদেরকে মাটি চাপা দিত, জানাজা নামাজ পড়তে দিত না, উল্টো নিহতদেরকে চোরা কারবারি বলার চেষ্টা করত। গতকাল বিএসএফ ভুল করে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে। কেমন লাগে? এভাবেই নিয়মিত বাংলাদেশের নাগরিকদেরকে তোমরা হত্যা করছো। নিজের দেশের মানুষ নিজেরাই মারলা। একবার বিবেচনা করো। সীমান্তে অপরাধ সংগঠিত হয় সারা বিশ্বেই। ভারতীয়রা অপরাধ করে, বাংলাদেশিরা অপরাধ করে। প্রত্যেকটা অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি আছে, আইন আছে, আন্তর্জাতিক নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের কেউ যদি কোনো ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা নেবে। কিন্তু এভাবে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। এছাড়া আলোচিত হয়েছে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে, তিস্তা পানি চুক্তি বিষয়ে। আজকে একটা কথা ভারতীয়দেরকে জিজ্ঞাসা করি, এই যে নদীগুলোর উপরে তোমরা বাঁধ দিয়ে পানিগুলো আটকে দিয়েছো, নিচু দেশের দিকে পানি প্রবাহিত হবে, খুবই স্বাভাবিক। তোমরা যে পানিগুলো আটকায় দিয়ে সারা দেশ সারা বছর ধরে এই পানিগুলো সুবিধা নিলা, যখন পানিটা বেড়ে যাচ্ছে বর্ষাকালে, পানির লোড নিতে পারছে না, তখন এই পানিটা আমাদের উপরে কেন ঠেলে দিচ্ছ? নিজেদেরকে প্রশ্ন করো। আমরা যদি বর্ষার সময় অতিরিক্ত পানির কারণে ক্ষতির ভাগ নিতে পারি, তাহলে শুষ্ক মৌসুমে যেইটুকু পানি আছে সেটুকু পানির কেন ভাগ পাবো না? এই নদীগুলো ভারতে উৎপত্তি হয়েছে এরকম না, এগুলো আন্তর্জাতিক নদী। কমপক্ষে 3টি দেশ থেকে টাচ করেছে এই নদীগুলো। সেই নদীগুলোর পানির হিসাব চাচ্ছি, যেগুলোর উৎপত্তি স্থল ভারতও না। ভারতও ওই নদীগুলোর পানি ভোগ করছে, অন্য দেশ থেকে আসা পানি। সেই পানিগুলোর একটা অংশ, ধরেন 1 বালতি পানি ভারতের কাছে আছে,
আন্তর্জাতিক নদীর পানি। ভারতেরও অধিকার আছে, আমাদেরও অধিকার আছে। এক বালতি পানির মধ্যে এক গ্লাস তো আমরা ভাগ পেতে পারি। আমরা নিচু দেশে যারা আমরা ক্ষতি বহন করি, ক্ষতির ভাগ বহন করি, এক গ্লাস পানি তো পেতে পারি। এই বিষয়গুলো ভারতীয়রা বোঝে না। এই না বোঝার কারণে আমাদের দূরত্ব। ভারতের নাগরিক, ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি দল, বিরোধী দল কখনো কেউই আমাদের এই বিষয়গুলোতে সহযোগিতা করেনি, সমর্থন করেনি। আমরা বলে যাচ্ছি যে কারণে আমরা এই প্রশ্ন তুলেছি, ভারত আমাদের বন্ধু কিনা আমাদের আরেকবার বিবেচনা করতে হবে। আমরা তো দেখি ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারি দল, বিরোধী দল সমানভাবে বাংলাদেশের বিরোধিতা করে। বাংলাদেশের অস্তিত্ব তাদের জন্য অস্বস্তির এইরকম একটা ভাব করে। আমিও আপনাদেরকে বলছি, ভারতের যে ভৌগোলিক কাঠামো সেটা যেরকম বাংলাদেশের জন্য অস্বস্তি, বাংলাদেশের ভৌগোলিক কাঠামো ভারতের জন্য অস্বস্তি। এটা আপনারা মনে রাখবেন। প্রত্যেকটা জায়গায় আপনারা যেরকম আমাদের উপর নির্ভরশীল, আমরাও আপনাদের উপর নির্ভরশীল। কিন্তু যেই নিপীড়নটা করছেন সেই নিপীড়ন আর করতে পারবেন না, কারণ আমাদের সাথে আছে বিশ্বমানের একজন নেতা। আমরা আর পিছনে ফিরে তাকাবো না, শুধুই সামনে যাব। অনেকগুলো বিষয়ে আমরা অগ্রগতির সামনে আছি। আমি আপনাদেরকে বলছি, রোহিঙ্গা বিষয়ে আপনারা যে ষড়যন্ত্র করেছেন সবকিছু ছিন্ন করা হবে। ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায় আমরা সকল রাজনৈতিক দল মিলে এই সহযোগিতা করব। যতদিন উনি দায়িত্বে আছেন আমরা সর্বোচ্চভাবে শক্তি দিয়ে সহযোগিতা করব। এবং বাংলাদেশের নাগরিকরা এতদিন পরে ভাবছে তাদের মনের মতো একজন ব্যক্তিকে নেতা হিসেবে পেয়েছে। আজকে জাস্ট মোদি এবং ডক্টর ইউনূসের যোগ্যতার কাঠামো দেখেন। মোদিকে একজন দোভাষী নিয়ে ডক্টর ইউনূসের পাশে কথা বলতে হচ্ছে। স্বাধীনভাবে ইংরেজিতে সে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে না। এটাই হলো মোদি এবং ডক্টর ইউনূসের পার্থক্য। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদীর এই বৈঠককে ইতিবাচক দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভূ রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করেন, চীন সফরের পর মোদীর সঙ্গে বৈঠকের মাধ্যমে বার্তা দেয়া হলো যে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায়। বহির্বিশ্বের জন্য এই বার্তাটিও খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। আরেকজন বিশ্লেষক শাহাব এনাম খান বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতি এই বৈঠকের মাধ্যমেই নির্ধারিত হবে। বাকিটা জানাবেন সহকর্মী শাকিল হাসান। বাংলাদেশে ৫ আগস্টের সরকার পতনের পর থেকেই ভারতের সঙ্গে বেশ শীতল সম্পর্ক। বিমস্টেকে ইউনূস মোদির দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা কল্পনা চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে তা সম্পন্ন হলো উষ্ণ পরিবেশে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতের দিকে হেলে পড়ে থাকবো না, গত 15 বছর যেটা হয়েছে, কিন্তু তাদের সঙ্গে একটা সুস্থ, স্বাভাবিক এবং প্রয়োজনীয় সম্পর্ক আমাদের লাগবে, যেটা উইন উইন। তারাও জিতবে, আমরাও জিতবো। ইউনূস সাহেব চীন গিয়েছেন, পরের সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন। এতে একটা বার্তা দেওয়া হলো যে বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায়, পররাষ্ট্রনীতি চায়। এই বার্তাটাও বহির্বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতিও এখান থেকেই নিরূপিত হবে। সুতরাং সেই দিক থেকে দেখলেও এটা গুরুত্বপূর্ণ। এছাড়া দুই দেশের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা হয়েছে। ভারত দেখতে চাচ্ছে একটা ইনক্লুসিভ ইলেকশন, পক্ষান্তরে বাংলাদেশের দিক থেকে পার্টিসিপেটরি কথা বলা হয়েছে। দুজন বিশ্লেষকই মনে করেন, বিমস্টেকের এবারের সম্মেলনে বাংলাদেশ গুরুত্ব পেয়েছে, আর আগামী সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় গুরুত্ব আরো বাড়বে বলে মনে করেন তারা। চেয়ারম্যানশিপটার মাধ্যমে বাংলাদেশের যে ইন্টারেস্টগুলি আছে, সেটা আঞ্চলিক ইন্টারেস্ট হোক, বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ইন্টারেস্ট হোক, এইগুলিকে বাস্তবায়ন করা। তবে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে বিমস্টেক অনেক ক্ষেত্রেই সক্ষমতার অভাব এক্সপোজ করে। এটার মূল কারণটাই হলো যে বড় রাষ্ট্রগুলি অনেক ক্ষেত্রেই আগ্রহী হন না। বাংলাদেশের এই অঞ্চলে গুরুত্বটা বেড়েছে, সেটা মিয়ানমার সংকটের কারণেই বেড়েছে। ফলে বাংলাদেশের এখন আমি বলবো, আমার ব্যক্তিগত মত হলো, জোর দেওয়া উচিত এই মুহূর্তে, যেহেতু ভারতের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, সার্ককে কিভাবে, সাউথ এশিয়ান যে জোট আমাদের, সেইটাকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যায়। দুই বিশ্লেষকই মনে করেন, আবেগের জায়গা থেকে এই বৈঠকের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্ক বাস্তবে এলো। শাকিল হাসান। কারণ এই দেশের জন্য, দেশের দুর্দিনে কিন্তু আমরাই প্রতিবাদ করেছি, দেশের ভালোর জন্য আমরা কাজ করেছি। অতএব আমাদের কথাকে মূল্যায়ন করতে হবে, তা না হলে দেশ এগিয়ে যাবে না।
সেই বিষয় নিয়ে মূল বক্তব্য আসতেছি। আমি সাধারণ আনসার বাহিনীকে নিয়ে এ পর্যন্ত 5টি লাইভ করেছিলাম। যখন সাধারণ আনসার এক দফা দাবি নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের মন্ত্রণালয়ে গিয়েছিলেন, তো এটা নিয়ে সাধারণ আনসারদেরকে অনেক হয়রানি হয়েছে করা হয়েছিল এবং অনেককে গ্রেফতার করা হয়েছে এবং মিডিয়ার অনেক বড় বড় ব্যক্তিরাও সাধারণ আনসারদের বিপক্ষে কথা বলেছিল। একমাত্র সাধারণ আনসারদের পক্ষে আমি প্রতিবাদ করেছি, কারণ সাধারণ আনসারদের ভালো মন্দ বিষয়গুলো আমি নিজ কাছ থেকে দেখেছি, তাদের কষ্ট দুর্দশাগুলো। তো আজ প্রতিনিয়ত সাধারণ আনসারদের ভাগ্য খুলে যাচ্ছে। আমাদের বর্তমান ডিজি মহোদয় যে নতুন আসছেন, উনি সাধারণ আনসার বাহিনীকে নিয়ে অনেক কিছু ভাবতেছেন, রেশন বাধা বৃদ্ধি এবং তারা ওই যে রেস্ট প্রথাগুলো উঠিয়ে দিচ্ছে এবং আপনার এককালীন যেন একটা পেনশন পায় সে ব্যবস্থাও উনি করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার পদক্ষেপকে আমরা স্বাগত জানাই এবং ওনার পদক্ষেপ যেন সাকসেসফুল হয়। সাধারণ আনসার পরিবারগুলো অত্যন্ত গরিব এবং তারা অনেকেই আছে উচ্চশিক্ষিত মানুষ, আমি প্রতিবারই বলেছি। এখন শুধু একটাই বাকি আছে, যারা আপনার জেলখানায় আছে তারা অনেক কষ্টে আছে, তারা কিন্তু নির্দোষ। আস্তে আস্তে কিন্তু সব প্রমাণিত হচ্ছে এবং অনেকেই কিন্তু জেল থেকে মুক্ত পেয়েছেন, অনেকেই জেল থেকে বেরিয়ে গেছেন এবং অনেকেই ফ্রিজে আছেন। যারা ফ্রিজে আছেন আমরা অনুরোধ করব বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এবং আনসারের ডিজি মহোদয়ের কাছে, এবং তাদেরকে যেন ফ্রিজগুলো থেকে তুলে নিয়ে তাদেরকে যেন চাকরিতে বহাল রাখা হয়। এবং আরও সুন্দর একটি পদক্ষেপ দেখলাম সাধারণ আনসারদের জন্য, সাধারণ আনসার বাহিনীর জন্য। আগে রেশন হিসেবে গম দেওয়া হতো, সেই গমের পরিবর্তে এখন দেওয়া হচ্ছে সরাসরি প্যাকেটজাত আটা, যেন তাদের আরও কষ্টগুলো কমে গেছে। এটাও খুব ভালো একটা দিক। আমি মনে করি একটা পুরাতন বাহিনী হিসাবে সাধারণ আনসারদের এই কষ্টগুলো সরকার এখন বুঝতেছে, তার জন্য আমরা স্বাগত জানাচ্ছি। তো সাধারণ আনসার পরিবারগুলো অত্যন্ত কষ্ট করতেছে। এরকম হাজার হাজার সাধারণ আনসাররা আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন, কারণ সাধারণ আনসারদের পক্ষে একমাত্র আমি প্রতিবাদ করেছিলাম। অনেকে প্রথম লাইভে আমাকে অনেকেই মন্তব্য করেছেন, কিন্তু আস্তে আস্তে তারাও বুঝেছেন আসলে সাধারণ আনসাররা তারা বিদ্রোহ করে নাই। যদি বিদ্রোহ করতো তারা অস্ত্র, গোলা বারুদ, তাদের মাথায় হেলমেট থাকতো, লাঠি সোটা থাকতো এবং অস্ত্র থাকতো, তাদের কোনো নিরস্ত্র ছিল। সাধারণ একটা পোশাকে তারা তাদের এক দফা দাবি আদায় গিয়েছিল। এবং আপনারাও এটাও জানেন যে সাধারণ আনসার আমাদের পদ্মা সেতুতেও 3 কোটি টাকার উপরে তারা অনুদান দিয়েছিলেন এবং ওই আমাদের যে বাংলাদেশে বন্যা হয়েছিল ওই মুহূর্তে কিন্তু তারা এক দফা দাবি আদায় করেছিলেন। এটা নিয়ে অনেক মন্তব্য হয়েছে। এই সাধারণ আনসার কিন্তু ওইখানেও কিন্তু কোটি টাকা অনুদান দিয়েছে সাধারণ আনসারের ফান্ড থেকে, এবং মানুষকে উদ্ধার করতে গিয়ে 2 জন সাধারণ আনসারও কিন্তু সদস্য মারা গিয়েছে। এবং বিভিন্ন জায়গায় তারা যেসব জায়গায় ডিউটি করে তারা সত্যিকার অর্থে সাফল্যের সাথে ডিউটি করছে, সততার সাথে ডিউটি করেছে। ওইখানে চুরি, ডাকাতি এবং চোরাচালান এবং যে কেউ যেন দুর্নীতি না করতে পারে সব জায়গায় সাধারণ আনসার সোচ্চারভাবে ডিউটি করেছে এবং অনেক খারাপ ব্যক্তিদেরকে তারা আইনের আওতায় এনেছে, গ্রেফতার করেছে। তো আমি সাধারণ আনসারদের পক্ষে একটা কথা বলবো, তো সমস্ত বাহিনীর যার যার একটা ব্যক্তিগত সম্মান আছে। তো সাধারণ আনসার যেরকম আমরা সেনাবাহিনীতে যদি কেউ কোনো অপরাধ করে সেনাবাহিনীর সংস্থা থেকে তাকে বিচার করা হয়, তাকে জেলে পাঠানো হয়। পুলিশ বাহিনীর সেম, যেন সাধারণ আনসার বা ব্যাটালিয়ন আনসার তারাও যদি কোনো অপরাধ করে তাদের ডিপার্টমেন্ট যেন তাদেরকে এবং তাদেরকে সাজা দেওয়া হয়। আমি সেই হিসাবে কথা বলছি। সাধারণ আনসার বা আনসার ডিপার্টমেন্টে যদি কেউ কোনো ক্রাইম করে এটা যেন কোনো পুলিশ বাহিনী দিয়ে যেন তাদেরকে গ্রেফতার না করে তাদের বাহিনী তাদের ধারা যেন সর্বোচ্চ সাজা তাদের মাধ্যমে যেন তাদের অফিসারদের মাধ্যমে যেন করা হয়। কারণ সাধারণ আনসারদের অফিসাররাও কিন্তু সব বিসিএস ক্যাডার, সমস্ত বিষয়গুলো তারা বিবেচনা করে তাদের ডিপার্টমেন্টের লোকদেরকে তারা সাজা প্রদান করবে। সেটা আমি অনুরোধ রাখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় ডিজি মহোদয়ের কাছে। আর সেই সাথে আমি একটু কথা বলতে চাই যে বাংলাদেশে এখন ফেসবুক খুললেই যদি বিএনপির পক্ষ থেকে বলা হয় যে আমরা নির্বাচন চাই, তো এটা নিয়ে অনেক বিতর্কিত কমেন্ট আসে। এগুলো কমেন্ট কারা করে কিন্তু আমরা কিন্তু জানি। নাগরিক পার্টি চাচ্ছে, যে নাহিদের গ্রুপ, সার্জিস আলমের গ্রুপ চাচ্ছে, তারা একটা নতুন দল খুলেছে। নির্বাচনটা যদি একটু দেরি হয় তাদের জন্য ভালো, কারণ তারা দলটাকে গুছাতে পারবে, তারা রাজনীতি করার একটা সুযোগ পাবে। এখন যদি দ্রুত নির্বাচন হয় তারা রাজনীতির কোনো প্রার্থিতা বা জনপ্রিয়তা তারা অর্জন করতে পারবে না। এই জন্য তারা চায় না যে নির্বাচনটা দ্রুত হোক। আমি একটি কথা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি হচ্ছে একটা অসাধারণ ব্যক্তি, ওনার সাথে কারো তুলনা করা হবে না, কারণ উনি কোনো রাজনীতিবিদ না। উনি হচ্ছেন আন্তর্জাতিক নোবেল বিজয়ী পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খুবই একটা হাই প্রোফাইল ব্যক্তি। ওনাকে ওনাকে তত্ত্বাবধায়ক সরকার আমরা ওনাকে আবদার করেছি। এর আগেও ওনার
তত্ত্বাবধায়ক সরকারের জন্য অনেকের নামীয় তালিকা এসেছিলেন, আমরা কিন্তু সেটা প্রতিবাদ করেছি। ডক্টর ইউনূস ছাড়া আমরা কাউকে তত্ত্বাবধায়ক সরকার মানি না। কিন্তু উনি যখন আসছেন, তাই এখন ওনার উচিত মানে তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা থাকা, সেই ভূমিকা পর্যন্ত ওনাকে রাখতে হবে। কারণ উনি নির্বাচন দেরি করলে এটা সংবিধান লঙ্ঘন হবে। আপনারা জানেন 17টা বছর শেখ হাসিনার অত্যাচার, নিপীড়ন, নির্যাতিত মানুষ হয়েছে। কেউ কোনো একটা লোক ভালোভাবে ভোট দিতে পারে না। আর একটা মানুষ যদি ভোট না দিতে পারে, তাহলে তার একটা গণতন্ত্র হরণ হয়ে যায়, তার নাগরিকত্ব হরণ হয়। একটা মানুষের নাগরিকত্ব পরিচয় হয় তার ভোটের মাধ্যমে। তো ডক্টর ইউনূস স্যার যত ভালো কাজই করুক, উনি ভালো কাজ করবে বিধায় কিন্তু ওনাকে তত্ত্বাবধায়ক সরকার বানানো হয়েছে। তো উনি যত ভালো কাজ করুক, কিন্তু নির্বাচনের বাইরে জনগণকে রাখা যাবে না, তা না হলে এটা সংবিধান পরিপন্থী হয়ে যাবে। ভবিষ্যৎ যদি দেখা গেল যে আমি প্রধান উপদেষ্টা হলাম, এটা এক্সাম্পল দিলাম, তো আমি যদি প্রধান উপদেষ্টা হই, তাহলে আমি দেশের জন্য ভালো কাজ করব, সমাজের জন্য ভালো কাজ করব, ন্যায়ের পক্ষে কাজ করব, আমি কাউকে ভয় পাবো না। তাহলে কি হবে? আমি নির্বাচন দিব না, আমি 5 বছর ক্ষমতা থাকবো, 10 বছর ক্ষমতা থাকবো, আজীবন ক্ষমতা থাকবো। এটা কিন্তু এরকম যদি চিন্তা ভাবনা আমার থাকে বা অন্য কোনো নেতাদের থাকে, তাহলে তো এটা সংবিধান পরিপন্থী হলো না। সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে হবে, জনগণকে ভোটের মাঠে আনতে হবে। কারণ 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, অনেক কষ্টে ছিল। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে দিয়ে ভোট দেওয়াইছে। আপনার 2% 3% ভোটে শেখ হাসিনা মানে ভোট করে সে ক্ষমতায় আসছে, সেই বিষয়গুলো আপনারা সকলে অবগত আছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যত ভালো কাজই করুক না কেন, আমাদের সংস্কারের পাশাপাশি নির্বাচন দিয়ে একটি জবাবদিহিতা সরকার করতে হবে। এর পূর্বে যতগুলো জবাবদিহিতা সরকার বাংলাদেশে এসেছিলেন, সমস্ত জবাবদিহিতা সরকাররাই ভালো করুক আর খারাপ করুক, বিচারের আওতায় কিন্তু সকলেই ছিল। সমস্ত অপরাধীরাই কিন্তু বিচারের বাইরে কেউ ছিল না, বিচার কম বেশ হয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে তুলনা করাটা আমি এটা মানে যুক্তিযুক্ত মনে করি না। যে যতই কিছু কমেন্ট করুক না কেন, যে নির্বাচন চাইলে তা এত পাগল কেন, দেশ তো ভালো চলতেছে, এটা কিন্তু সংবিধান বলে না। আমাদেরকে রাষ্ট্রের সংবিধানের উপর সকলকে সম্মান জানাতে হবে, সংবিধান কথা আমাদের মানতে হবে। তাই আমাদের সুষ্ঠু নির্বাচন দিতে হবে। নির্বাচন দিয়ে যে জবাবদিহিতা সরকার আসবে, তাদেরকে আমরা বাইফোর্স করব, মানে প্রেসারে রাখবো। সমস্ত অপরাধ যেন বাংলাদেশে না ঘটে হয়, মানে পুনরাবৃত্তি না ঘটে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। আর শেখ হাসিনার মানে নেতৃত্বে যতগুলো খুন খারাপি বাংলাদেশে হয়েছে, সেগুলো বিচার অবশ্যই বাংলা মাটিতে হতে হবে। তো অতএব শেখ হাসিনার বিচার যতদিন পর্যন্ত না হবে, ততদিন নির্বাচনের কথা কেউ বলবে না, নির্বাচন হতে পারবে না। এটা কোনো সংবিধান বলে না, এটা জনগণ মানবে না। এই 17 বছর কিন্তু মানুষের একটাই আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের সঠিক এবং সুন্দর একটি নির্বাচন। আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি, কিন্তু শেখ হাসিনা কখনো নির্বাচন দেয় নাই। এখন যদি আমরা নির্বাচন না হয়, তাহলে শেখ হাসিনার মধ্যে আর ডক্টর ইউনূস স্যারের মধ্যে পার্থক্যটা কি হলো? শেখ হাসিনা তো বলতো আমি সারা জীবন ভালো কাজ করব, দেশে কোনো দুর্নীতি হবে না, আমরা ওয়াদা করলাম সারা জীবন আমি ক্ষমতা থাকবো। তাহলে কি এটা সংবিধান বলে? জনগণকে এটা মেনে নেবে? তো অতএব ছাত্ররা তারা এই বিপ্লবের মধ্যে তারা অনেক ভালো ভূমিকা পালন করেছে। এই আপনার কোঠা আন্দোলনকে ইস্যু করে, মানে আপনার এই যে ছাত্ররা যে আন্দোলন করেছিল, এটা শুধু ছাত্রদের আন্দোলন না, এটা জাতীয় আন্দোলন ছিল, সমস্ত দলের আন্দোলন ছিল। 2018 সালে কিন্তু কোঠা আন্দোলন হয়েছিল, তখন কিন্তু ছাত্ররা সাকসেস হতে পারে নাই এবং তারাও অনেক নির্যাতিত হয়েছিল। এইবারের ছাত্র আন্দোলনের সাথে আমাদের বিএনপি, জামাত, ছাত্র সমাজ এবং বিভিন্ন সামাজিক মানুষগুলো, গার্মেন্টসের শ্রমিক, রিক্সাওয়ালা, শিক্ষক, সমস্ত মানুষরা একযোগে জাতীয় আন্দোলনে শরিক হয়েছে। তাই এই কৃতিত্বটা শুধু ছাত্রদের না, এই কৃতিত্বটা আমাদের সকলের। এই পর্যন্ত জাতীয় দল বিএনপির 650 লোক এই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছিলেন। তারা কি এমনি মারা গেছেন? তারা কি আন্দোলন সংগ্রাম করে নাই? কোটি কোটি সমর্থন নিয়ে সারা বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা এই আন্দোলন সোচ্চার হয়েছিল। তাই সাফল্য অর্জন করেছিল সকলে মিলে। তাই এখানে ছাত্রদের ভূমিকা আছে, কিন্তু তাদের নেতৃত্বে যে এই বিপ্লব হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এটা ভুল। এটা মানুষকে বোঝাতে হবে। এই 17 বছরে এই ছাত্ররা কি আন্দোলন করেছিল? এই 17 বছর কি শেখ হাসিনার বিরুদ্ধে তারা একটা প্রতিবাদ করেছিল? এই 17 বছর আমরা প্রতিবাদ করেছি, দেশের জন্য কাজ করেছি, দলের জন্য কাজ করেছি, সাধারণ মানুষের নৈতিক অধিকার নিয়ে কাজ করেছি, সংবিধান নিয়ে কাজ করেছি, রাষ্ট্রের গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে কাজ করেছি। অতএব প্রত্যেকটা মানুষের রাষ্ট্রের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার যতদিন থাকার কথা, ততদিনের মধ্যেই নির্বাচনটা দিলে একটা জবাবদিহিতা সরকার আসবে, সেটা আমাদের প্রত্যাশা। তা আমি শেষবারের মতো অনুরোধ করব বাংলাদেশ প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে, যে আপনি একটি সুষ্ঠু নির্বাচন দিবেন এবং জবাবদিহিতা সরকার প্রতিষ্ঠিত করবেন, এবং যেন তারা ভালো কাজ করে এমনভাবে জনগণ যাকে খুশি তাকে ভোট দেখ, যে কোনো দলই আসুক না কেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নির্বাচন দিতে হবে। নির্বাচন দেওয়ার পরে সংস্কার যেন সঠিকভাবে হয়, সেই হিসাব করে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে যে নতুন সরকার আসবে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। শেখ হাসিনার পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটুক, সেটা আমরা কখনোই চাই না। অতএব আমাদের বাংলাদেশ একটি সোনার দেশ,
বাংলাদেশে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠুক, চাঁদামুক্ত একটি দেশ গড়ে উঠুক, সেটাই আমাদের প্রত্যাশা। তো যে আছেন ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। সেই সাথে আবারও বলছি, সাধারণ আনসারের বিষয়গুলো যেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিজি মহোদয় যেন বিশেষ বিবেচনা করে তাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করা হয়, এবং যারা ফ্রিজে আছে, যারা জেলে আছে, তাদেরকে চাকরিতে বহাল ফিরিয়ে নিয়ে আসাও, এবং যারা জেলখানায় আছে তাদেরকে মুক্তি দিয়ে চাকরিতে বহাল রাখা হোক। যে আছেন ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইউনূস প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা দিনকে দিন বাড়ছে, এবং সেটা অবশ্যই নানা কৌশলগত। যেমন মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের টেলিকনফারেন্স হয়েছে। দর্শক বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুজনের মধ্যে টেলিকনফারেন্স হয়েছে। এর আগে মার্কিন সামরিক কমান্ডার একেবারে বাংলাদেশে তার 3 সদস্যের টিম নিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন, সেনাপ্রধানের সাথে কথা বলেছেন। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা পরিষ্কার না। অনেকে বলছেন যে দুইটা খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনায় আসতে পারে। সেটা হচ্ছে 7 সিস্টার্স নিয়ে ভারতের উদ্বেগ। বঙ্গোপসাগরে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে আমন্ত্রণ জানিয়েছে, বলেছে যে বঙ্গোপসাগর একটা বিনিয়োগের একটা হাব হতে পারে। সেখানে তিনি ভারতকে, চীনকে, নেপাল, কাঠমান্ডু সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। তো স্বাভাবিকভাবে এই দেশগুলোকে যখন আমন্ত্রণ জানায় চীনের মাটিতে, তখন চীন যে পরিমাণ অ্যাগ্রেসিভ হবে তার সাথে তুলাতে পারবে না। আর এই ধরনের চীনের আগমন, এটা শুধু ভারত না, মার্কিন যুক্তরাষ্ট্রও এটা ভালোভাবে নেবে না। তাদের মধ্যেও একটা উদ্বেগ উৎকণ্ঠা দাঁড়াবে যে এই সুযোগে চীন না জানি কি বঙ্গোপসাগরের উপর নিজেদের আধিপত্য স্থাপন করে কিনা। তো এই নিয়ে একটা টেনশন চলছে, যার কারণে খলিলুর রহমান, যেই প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি কিন্তু ব্যাখ্যাও দিয়েছেন। ভারতের রাজনীতিবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে, যদিও এখন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। হয়তো চীনের উপস্থিতি, চীনকে আমন্ত্রণ জানানো, এই বিষয়টা হয়তো আলোচনায় আসতে পারে। আরেকটি বিষয় হলো যে আরাকানের মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ঢুকতে চায়, জাতিসংঘ ঢুকতে চায়, এবং তাদের সুদূর প্রসারী সেখানে পরিকল্পনা আছে। আর সেখানে ঢুকতে গেলে বাংলাদেশকে দরকার। সেই কারণে দেখেন, ওই যে তারা 73 মিলিয়ন খাদ্য সাহায্য দিয়েছে, এবং এর মধ্যে 17,000 মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রোহিঙ্গাদের জন্য। রোহিঙ্গাদেরকে এই খাওয়ানো, পরানো বা সহায়তা অব্যাহত রাখার পেছনে কারণটা কি? যেখানে বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসন সমস্ত দান অনুদান বন্ধ করে দিয়েছে, সেখানে রোহিঙ্গাদেরকে এই দান অনুদান দেওয়ার একটা নিশ্চয়ই কারণ আছে। এবং সরকার আশা করে যে আরাকান আর্মি, যেহেতু রাখাইন রাজ্যে একটা তাদের নিজেদের একটা আধিপত্য তৈরি করেছে, এবং তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের একটা সম্পর্ক স্থাপিত হয়েছে, ফলে আরাকান আর্মির সাথে যদি রোহিঙ্গাদের একটা মিলমিশ করানো যায়, যদি সম্পর্ক উন্নয়ন ঘটানো যায়, তাহলে 1 বছরের মধ্যে গোটা রোহিঙ্গারা আবার ফিরে যাবে 1 বছরের মধ্যে। তো এই সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে চায়, এবং আমেরিকারও নিশ্চয়ই স্বার্থ আছে। আমেরিকাও এই অঞ্চলে ওই গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের নিজস্ব কোনো আধিপত্য নেই। তো তারা যদি এই সুযোগে আরাকান আর্মির সহায়তায় যদি সেখানে একটা ঘাঁটি গাড়তে পারে, তাহলে এক ডিলে 2 পাখি মারা। এদিকে মিয়ানমারকেও উপকার করা, চীনকেও কোণঠাসা করা, অন্যদিকে তাদের নিজস্ব একটা অবস্থান তৈরি হলো, যেখানে বাংলাদেশের উপরও তাদের একটা আধিপত্য বা প্রভাব থাকবে। এরকম নানামুখী পরিকল্পনা নিয়ে হয়তো আলোচনা হতে পারে। কতটুক আলোচনা হয়েছে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখেন এই খবরের মধ্যে আছে যে যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য $7.30 কোটি নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। 2017 সাল থেকে তারা প্রায় $240 কোটি দিয়েছে, এবং এই সংকট মোকাবেলায় জাতিসংঘকে জরুরি খাদ্য এবং পুষ্টি সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ মেডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেটা হয়তো কালকে বা
আজকে সম্ভবত দেওয়ার কথা। তো এই যে যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স অ্যান ওয়াং এবং প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সাথে টেলিকনফারেন্স করা, তারা একটা সংক্ষিপ্ত তারা বিবৃতি দিয়েছে। বলা হচ্ছে দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন। তো প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার ভাষ্যকে জানিয়েছে যে নতুন মার্কিন প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। এই যোগাযোগের ভিত্তি কি হতে পারে? নিশ্চয়ই এর সামরিক দিক আছে। এই অঞ্চলে যে আঞ্চলিক গোষ্ঠীগুলো, দেশগুলো, তাদের যে প্রভাব, সেই প্রভাবের মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থানটা কোথায়, তারা কি চায়, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে, যাতে বাংলাদেশ কোনোভাবে চীনের খপ্পরে না পড়ে। এই ব্যাপারে ভারতও হয়তো চায় যে আমেরিকা এখানে ইন্টারাপ্ট করুক। সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এই বিষয়গুলো পরবর্তী পদক্ষেপ দেখে বোঝা যাবে যে আসলে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে কি আলোচনা হয়েছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।